আবির অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে। সে বই পড়তে অনেক ভালোবাসে। তার ঘরের আলমারিতে অনেক বই রাখা। সেদিন রাতে আলমারি থেকে আবির একটা বই নিয়ে এসে বিছানায় বসে পড়ছিল। বইটির নাম ছিল জিন পরীর দুনিয়া। আবির বইটির নাম দেখেই হেসে দিল, কারণ আবির কখনোই জিন পরী দেখেনি, আর এগুলো তেমনভাবে বিশ্বাসও করতো না। গল্পের বইয়ে একটি জিনের সাথে একটি পরীর প্রেমের সম্পর্ক নিয়ে খুব সুন্দর একটা কাহিনী লেখা ছিল। গল্পটা পড়ার পর আবির ভাবছিল, এগুলো কি সত্যি সম্ভব? এই পৃথিবীতে কি আসলেই পরী আছে? নিজেই নিজেকে বলল, দেখ কি বাচ্চাদের মতো ভাবছি আমি। তখনই আবির ধূমপান করার জন্য বারান্দায় গিয়ে দাঁড়ালো। রাত তখন 3টা বাজে। আবির ধূমপান করছিল আর চারপাশ দেখছিল খুব নিরিবিলি একটা পরিবেশ। আবিরের চোখ পড়ল তার বাড়ির 2 বাড়ির সামনে একটি বারান্দায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল। মেয়েটির পরনে লাল রঙের একটি শাড়ি, কপালে কালো টিপ। মেয়েটির মুখে একটা বিষণ্ণতা। বেশ কিছুক্ষণ আবির সেই মেয়েটির দিকে তাকিয়েছিল, ভাবছিল মেয়েটি এত রাতে বারান্দায় কি করছে। যখনই আবিরের সাথে সেই মেয়েটির চোখাচোখি হলো, মেয়েটিও আবিরের দিকে এক নজরে তাকিয়েছিল। মেয়েটির চাহনিতে ছিল একটা অদ্ভুত মায়া। আবির চাইলেও সে মায়া থেকে বের হতে পারছিল না। বেশ কিছুক্ষণ এভাবে কেটে গেল। তারা একে অপরের দিকে এভাবেই দেখছিল। হঠাৎ করে মেয়েটিকে ঘর থেকে কেউ একজন ডাকলো। মেয়েটি তখন নিজের ঘরে চলে গেল। আবিরের ঘরটা কেটে গেল। সে বুঝতে পারছিল না তার সাথে কিছুক্ষণ আগে কি ঘটল। আবির দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আবিরের জীবনে অনেক মেয়ে আসতে চেয়েছে, কিন্তু সে কাউকেই পাত্তা দেয়নি, কারণ মেয়েদের প্রতি সে দুর্বল হতে চায় না। কিন্তু সেই মেয়েটির চাহনিতে অন্যরকম কিছু ভাষা ছিল, যেটা আবির পড়তে পারছিল না। আবির তার ঘরে এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন আবির ক্যাম্পাসে গেল। আজ সারাদিন আবির সেই মেয়েটির কথাই ভাবছিল। মেয়েটি খুবই অদ্ভুত আর শান্ত ছিল। আবিরের বাবা মা গ্রামে থাকতেন। পড়াশোনার জন্য আবির ঢাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো। আবির তার ঘরে বসেছিল। রাত 3টা বাজছে। আবিরের মনে হলো একবার বারান্দায় যাওয়া উচিত। আজকেও যদি সেই মেয়েটির দেখা পায়। আবির উঠে বারান্দায় চলে এলো। সে দেখতে পেল সত্যি সত্যি সেই মেয়েটি আজকে রাতেও বারান্দায় দাঁড়িয়ে আছে। আবির অবাক হলো, আজকেও সে লাল রঙের সেই আগের শাড়িটাই পরে আছে। একই শাড়ি একটি মানুষ প্রতিদিন কিভাবে পরতে পারে? কিন্তু আবিরের চোখে তাকে অনেক ভালো লাগছিল। মেয়েটি ছিল অপরূপ সুন্দরী। আবির তখন সেই মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করল। মেয়েটির নজর যখন আবিরের দিকে পড়ল, আবির তখন ইশারার মাধ্যমে মেয়েটির ফোন নাম্বার চাইল। মেয়েটি কিছুটা রাগ হয়ে তার ঘরে চলে গেল। আবির বুঝতে পারল এমনটা তার করা ঠিক হয়নি। মেয়েটি খুব ভালো, তার কাছে এভাবে নাম্বার চাওয়াটা আবিরের মোটেও ঠিক হয়নি। ঠিক তখনই আবিরের দরজায় টুকটুক শব্দ। আবির চমকে গেল। এত রাতে কে এলো? আবির তার ঘরের দরজা খুলে দিল। আবির দেখতে পেল তার ঘরের দরজার বাইরে সেই মেয়েটি দাঁড়ানো। আবির এবার কিছুটা ভয় পেল আর মেয়েটিকে প্রশ্ন করল, আপনি এত রাতে কি করে আমাদের বাড়িতে এলেন? মেয়েটি তখন আবিরকে বলল, এটা আপনাদের বাড়ি না, এখানে আপনি ভাড়া থাকেন। আর আপনাদের এই বাড়ির বাড়িওয়ালা আমার চাচা হন। তাই এত রাতে আপনাদের বাড়িতে আসাটা আমার জন্য কোনো বিষয় না। দারোয়ান আমাকে কখনো আটকাবে না। আপনি আমার কাছে নাম্বার চাইছেন কেন? আবির তখন মেয়েটিকে বলল, আমাকে মাফ করবেন, আমি এমনটা কখনো কোনো মেয়ের সাথে করিনি, কিন্তু কেন জানি না আমার আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, তাই আপনার ফোন নাম্বার চেয়েছিলাম। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মেয়েটি তখন বলল, আসলে আমি ফোন ব্যবহার করি না, নয়তো আপনাকে নাম্বারটা দিতাম। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি কোনো ফালতু ছেলে না। আপনার নাম কি? আবির আমতামতা করে বলল, জি আমার নাম আবির। আমার নাম আয়েশা। ঠিক আছে আবির, তাহলে আপনি ঘুমান, আমি এখন আসি। আবির তখন আয়েশাকে বলল, আপনি কি সত্যি ফোন চালান না? মানে আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো, আমরা কি বন্ধু হতে পারি? আয়েশা তখন আবিরকে বলল, বন্ধু হতে হলে বুঝি ফোন চালাতে হয়? যদি এমনটা হয় তাহলে তো আমি আপনার বন্ধু হতে পারবো না, কারণ আমি সত্যি ফোন চালাই না। আবির কিছু বলতে যাবে তার আগেই আয়েশা তার ঘর থেকে চলে গেল। আবির নিজেকে অনেক দোষারোপ করছিল, কেন সে মেয়েটিকে এভাবে বলল। মেয়েটি কত সুন্দরভাবে তার সাথে কথা বলল, আর সে কেবল তাবল উল্টাপাল্টা বলে দিল। আবিরের নিজের প্রতি অনেক রাগ হচ্ছিল। সে বন্ধুত্বের প্রস্তাবটা আরও সুন্দরভাবে দিতে পারত। আবির 4টি ছেলে মেয়েকে প্রাইভেট পড়াতো, সেখানে থেকে যতটুকু টাকা পেত সেটা দিয়ে তার হাত খরচ হয়ে যেত। কিন্তু আবির ওই 4টি বাচ্চাকে প্রাইভেট পড়িয়ে বাড়িতে আসতে 10টা বেজে যেত রাত। সেদিন যখন আবির 4 নম্বর বাচ্চাটাকে প্রাইভেট পড়িয়ে বের হলো, সে আশেপাশে কোনো রিক্সা দেখল না।
এখান থেকে তার বাড়িটা বেশ অনেকটাই দূরে, হেঁটে যাওয়া তার পক্ষে সম্ভব না। তখন আবির দেখলো তার দিকে একটা রিকশা আসছে। রিকশার উপরে বসা আয়শা নামক সেই মেয়েটি, কিন্তু আজকেও সে লাল রঙের একটা শাড়ি পরে আছে। আবির ভাবছিল সে কি আয়শার কাছে সাহায্য চাইবে? না থাক, সে যদি আবার রাগ করে, আয়শা তো ভেবে নেবে যে আমি তার সাথে যাওয়ার জন্যই এই নাটক করছি, সে আসলে কোনো বিপদে পড়েনি। এটা ভেবে আবির আর আয়শাকে ডাকলো না। রিকশাটা আবিরের পাশ কেটে চলে গেল, কিন্তু কিছুটা দূরে যাওয়ায় রিকশাটা থেমে গেল। আয়শা তখন হাত নেড়ে তাকে ডাকতে শুরু করলো। আবির আয়শার কাছে গেল। আয়শা তখন আবিরকে বলল, বিপদে পড়েছেন তাহলে আমাকে কেন দাঁড় করালেন না? হতে পারে আমরা একদিনের পরিচিত, কিন্তু আমরা একে অপরকে তো চিনি। আবির তখন আয়শাকে বলল, না, সেদিন আপনার সাথে যেভাবে উল্টাপাল্টা কথা বললাম, হয়তো আপনি এখন আমার উপর রাগ করে আছেন। আয়শা তখন আবির তখন আয়শাকে বলে, না মানে আমি ভাবলাম আপনি বোধহয় এখনও সেই দিনের ঘটনার জন্য আমার উপর রাগ করে আছেন, তাই ভাবছিলাম আপনার কাছে সাহায্য চাইবো কি চাইবো না। আয়শা তখন আবিরকে বলে, আমি যদি রাগ করে থাকতাম তাহলে কি রিকশাটা আপনার কাছে এনে থামাতাম? এখন কথা কম বলে উপরে চলে আসেন। আবির আয়শার পাশে গিয়ে বসে এবং রিকশা চালাতে শুরু করে। ঢাকা শহরের নীরব পথ ধরে রিকশাটা চলছিল। কিছুক্ষণ পরপর পাশের লাইটের আলোতে তারা একে অপরের চেহারা দেখছিল। আবির কিছুক্ষণ পরপর আয়শার দিকে তাকাচ্ছিল, আবার আয়শা আবিরের দিকে তাকাচ্ছিল, কিন্তু কেউ কথা বলছিল না। রিকশাটি আবিরের বাড়ির কাছে এসে থামে। আয়শা আবিরকে বলে, আমরা বাড়িতে চলে এসেছি আবির, এখন আপনি নামতে পারেন। আবির নেমে ভাড়া মেটাতে যাবে, তখন আয়শা বলে, আপনাকে ভাড়া দিতে হবে না, আমি ভাড়া দিয়ে দিয়েছি। আমি আপনাকে সাহায্য করেছি, আপনি না হয় অন্য কোনো দিন আমাকে সাহায্য করে দেবেন। আবির তখন আয়শাকে জিজ্ঞাসা করে, আজকে রাতে কি আপনি বারান্দায় আসবেন? আয়শা বলে, কেন? আমি বারান্দায় আসবো কি আসবো না সেটা আপনার জানতে হবে কেন? না মানে আপনার মুখটা দেখলে পরের দিনটা আমার অনেক ভালো কাটে, তাই আমি গভীর রাতে আপনার মুখটা দেখতে চাই। যদি সম্ভব হয় তাহলে বারান্দায় আসবেন, আমি আপনার জন্য অপেক্ষায় থাকবো। তাহলে তো আসতে হবে, আপনাকে অপেক্ষা করে রাখতেও আমার যে ভালো লাগবে না। এখন যান, আগে ঘরে গিয়ে ফ্রেশ হন, ডিনারটা করে ফেলেন। আবির ঘরে চলে আসার আয়শা সেই রিকশাটা নিয়ে তার বাড়িতে চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে আবির বারান্দায় এসে বসে। সে বই পড়ছিল এবং অপেক্ষা করছিল কখন আয়শা তার বারান্দায় আসবে। রাত 2:20। কিছুক্ষণ পর আয়শা তার বারান্দায় এসে দাঁড়ালো। আবির তখন তার সাথে ইশারার মাধ্যমে কথা বলছিল। আয়শা আবিরকে জানায় আগামীকাল তার বাবা মা ঘরে থাকবে না, সে যদি চায় তাহলে চায়ের দাওয়াত গ্রহণ করতে পারে। আবির মহা খুশি, আয়শা তাকে চায়ের দাওয়াত দিয়েছে। পরের দিন বিকালবেলা আবির রেডি হয়ে আয়শাদের ফ্ল্যাটে যায়। দরজায় টোকা দিতেই আয়শা এসে দরজাটা খুলে দেয়। আবির ঘরে প্রবেশ করে, কিন্তু দেখে ঘরটা পুরোপুরি ফাঁকা, কোনো জিনিসপত্র কোথাও নেই। দেখে মনে হচ্ছে না এখানে কোনো পরিবার থাকে। আয়শা আবিরকে নিয়ে বারান্দায় বসে এবং তার জন্য চা বানিয়ে নিয়ে আসে। চা খেতে খেতে আবির আয়শাকে বলে, আমি আপনাকে দুটো প্রশ্ন করতে পারি। কি প্রশ্ন? আবির বলে, আপনার ঘরটা দেখে মনে হচ্ছে এই ঘরে অনেকদিন কোনো মানুষ বসবাস করেনি। আর আপনার গায়ের লাল রঙের শাড়ি, আপনি কেন প্রতিদিন একই শাড়ি পরেন? আয়শা তখন বলে, আজকে আমি আপনাকে আর কোনো কিছু লুকাবো না আপনার থেকে। এমনিতেও আর রাগে আপনার সাথে অনেক মিথ্যা বলেছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আবির। আবির আয়শার কথার কোনো মানে খুঁজে পাচ্ছিল না। সে বলে, আপনি আমার সাথে মিথ্যা কথা বলেছেন ঠিক বুঝতে পারলাম না। আয়শা তখন আবিরকে বলে, আপনার মনে আছে সেদিন রাতে যে আমি বলেছিলাম আপনাদের বাড়ির মালিক আমার চাচা হয়? সেটা মিথ্যা কথা ছিল। আসলে এই ঘরে আমি একাই থাকি, গত 6 মাস এই ঘরে কোনো মানুষ আসেনি। আবির অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, কোনো মানুষ আসেনি মানেটা কি? তার মানে আপনি কে? আয়শা তখন বলে, আমি একটা পরী, আমি একটা অভিশপ্ত পরী। আপনি কি করে আমাকে দেখতে পান আমি জানি না, আমার জীবনের একটা ভয়ঙ্কর রহস্য আছে যেটা আজকে আমি আপনাকে বলতে চাই। আবির তখন ভাবে আয়শা মজা করছে বা প্র্যাঙ্ক করছে। আয়শা বলে, না, আমার মুখের দিকে একটু তাকান, আপনার কি মনে হচ্ছে আমি আপনার সাথে মজা করছি? আবির আয়শার দিকে তাকিয়ে দেখে চোখের কিনারে কিছু পানি জমে আছে, টলমল করছে, কান্না করবে এমন একটা ভাব। আবির বুঝতে পারছে না সে কি সত্যি বলছে না মিথ্যা। সে যদি সত্যি বলে তাহলে সে একটা পরী, কিন্তু এসব পরী জিন আবির বিশ্বাস করে না। আবির কিছুইতেই বুঝতে পারছিল না তার কথা বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে। আয়শা তখন বলে, আমি জানি আপনি অলৌকিক কিছু বিশ্বাস করেন না, তাই আপনাকে প্রমাণ দেওয়ার জন্য একটা কথা বলেছি। আপনি এখন নিচে যান, নিচে যাওয়ার পর প্রজেক্টের গেটে ওই দারোয়ান আছে, কাছে গিয়ে বলবেন যে ওই ফ্ল্যাটটা কি ভাড়া হবে কিনা। তখন দেখবেন সে নিজেই বলে দেবে। আয়শার কথা মতো আবির নিচে আসে। আবির নিচে আসার পর সে এই দারোয়ানকে গিয়ে বলে, মামা, ওই যে 3 তলায় ফ্ল্যাটটা কি ভাড়া হবে? দারোয়ান মামা বলে, না না ভাইজান, ওই ফ্ল্যাটটা তো গত 6 মাস ধরে ফাঁকাই পড়ে আছে, আর ব্যাচেলার ভাড়া দিই না।
আবির পুরোপুরি হতবাক হয়ে যায়। 6 মাস ধরে ফ্ল্যাটটা ফাঁকা পড়েছে মানেটা কি? আবির তখনও দেখতে পাচ্ছিল সেই ফ্ল্যাটের বারান্দায় আয়েশা দাঁড়িয়ে আছে। আবির ভয়ে ভয়ে সেই দারোয়ানকে বলে, মামা, বারান্দায় কি আপনি কোনো মেয়েকে দেখতে পাচ্ছেন? দারোয়ান আবিরের কথা মতো সেদিকে ঘুরে তাকায় আবিরকে বলে, মামা, দেখা তো মনে হয় ভদ্র ঘরের পোলা, আপনি নেশা করেন নাকি? নেশা পানি করা কিন্তু ভালো না মামা, যান তো, বাড়িতে যান, মালিক দেখলে চিল্লাপিল্লি করবে। আমি হতবাক হয়ে সেদিকে তাকিয়েছিলাম। আবির দেখেছে আয়েশাকে, দারোয়ান দেখতে পারছে না। তার মানে কি আয়েশা আসলে একটা পরী? আবির আর সাহস নিয়ে সেই ফ্ল্যাটে ফিরে যেতে পারে না, এক দৌড়ে চলে আসে তার ঘরে। সে হাঁপাচ্ছিল, তাকে অনেক প্রশ্ন ভাবাচ্ছিল। এতদিন যে একটি মেয়ের সাথে আবির ঘোরাফেরা করেছে সেটা একটা পরী ছিল। ঠিক তখনই আবিরের পেছনের কেউ একজন হাত রাখে। আবির ঘুরে তাকিয়ে দেখে আয়েশা দাঁড়িয়ে আছে। আয়েশাকে দেখে আবির কিছুটা বিচলিত হয়ে যায়। আয়েশা তখন আবিরকে বলে, আমি জানি আপনি অলৌকিক কিছু বিশ্বাস করেন না, আপনি অনেক সাহসী একটা ছেলে, বাচ্চাদের মতো ভয় পাবেন না। আমি আমার বিষয়ে আপনাকে সব কিছু খুলে বলছি, আপনি আগে নিজেকে একটু শান্ত করেন। আবির তখন নিজেকে শান্ত করে আর খাটে এসে বসে। আয়েশাও তার পাশে গিয়ে বসে আর আবিরকে বলে, আমি ছিলাম রূপনগরের রাজকন্যা। রূপনগরের নাম শুনে আবির আয়েশাকে বলে, রূপনগর? সেটা আবার কোথায়? আয়েশা বলে, রূপনগর হচ্ছে আমাদের রাজ্যে, সেটা এই পৃথিবীর বুকে না, সেটা হচ্ছে প্রথম আসমানে। রূপনগর অনেক সুন্দর একটি জায়গা, সেই জায়গায় আমার মতো হাজার হাজার জিনপুরি বসবাস করে। সে রাজ্যের মহারাজ হাবিবুল্লাহ ছিল আমার বাবা। আমরা 4 বোন ছিলাম, সবাই ছোট ছিলাম আর সবার আদরে ছিলাম আমি। আমি দুষ্টুমি করতে অনেক পছন্দ করতাম, আমার রাজ্য সবাই আমাকে অনেক ভালোবাসতো। একদিন আমি রূপনগরের রাজপ্রাসাদে দাঁড়িয়েছিলাম, আকাশ দেখছিলাম রাত্রেবেলা। হঠাৎ করে আমার খুব ইচ্ছে হলো পৃথিবীর বুকে ঘুরতে যাব। কিন্তু এখন যদি আমি আমার বাবাকে বলি, বাবা কখনোই আমাকে পৃথিবীতে যেতে দেবেন না। তাই বাবাকে না বলে, মাকে না বলে অজান্তেই একা একা লুকিয়ে পৃথিবীতে চলে আসি। পৃথিবীতে আসার পর আমি চারিপাশে ঘুরছিলাম, হঠাৎ করে আমার নজর পড়ে একটি ছোট্ট গ্রামে নদীর পাড়ে একটা ছেলে বসে আছে। সে মাছ ধরছে, যেটা দেখে আমি অনেক অবাক হই। কারণ এই গভীর রাতে একটা ছেলে একা একা মাছ ধরছে, ছেলেটির কত সাহস! যাক, ছেলেটিকে একটু ভয় দেখানো যাক। এমনটা ভাবতে ভাবতে আমি তখন মানুষের রূপ ধরে সেই ছেলেটির পেছনে গিয়ে দাঁড়াই আর ছেলেটাকে বলি, আপনার তো দেখছি অনেক সাহস, আপনি জানেন না যে গভীর রাতে জিনপরীরা ঘুরে বের হয়? এখন যদি আপনাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেই, কোনো পরী বা কোনো জিন, তখন কি করবেন আপনি? ছেলেটি খুব নরম কণ্ঠে তখন আমাকে বলে, আপনি পেছন থেকে কথা না বলে সামনে এসে কথা বলার জন্য ভালো হয়। আর অন্য কারোর কথা কেন বলছেন? আপনি নিজেই তো একটা পরী, তাই না? আমি তখন ছেলেটির মুখে আমার আসল পরিচয় শুনে অনেক অবাক হয়েছিলাম। আমি ছেলেটিকে বলি, আপনি কি করে জানলেন আমি যে একটা পরী? ছেলেটি বলে, এটা তো খুবই সহজ একটা প্রশ্ন। এত রাতে নিশ্চয়ই কোনো মানুষের মেয়ে আমার সাথে এখানে দেখা করতে আসবে না। আপনি একটা পরী, এখন বলেন তো, আপনি কি আমাকে মারতে এসেছেন নাকি আমাকে ভয় দেখানোর জন্য এসেছেন? আমি তখন ছেলেটিকে বলি, আমি আপনাকে ভয় দেখাতে এসেছিলাম, কিন্তু এখন আপনার মুখের কথা শুনে আমি নিজেই তো অবাক হয়ে গেছি। আপনি আমাদের বিষয়ে দেখছি অনেক কিছু জানেন। ছেলেটি তখন বলে, আমার নাম হচ্ছে রহমান, আমি এতিমখানায় বড় হয়েছি। ছোট থেকে আমার বাবা মা ছিল না, আমি একজন এতিমখানে পড়াশোনা শেষ করে একটা মাদ্রাসায় শিক্ষকতা করছি। আমি আপনাদের সম্পর্কে অনেক কিছু জানি, তাই আপনার বিষয়ে সহজেই ধারণা করতে পেরেছি। আমি তখন ছেলেটির কাছে গিয়ে দাঁড়াই। ছেলেটি আমাকে বলে, আমার পাশে বসতে পারেন, ভয় নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। তাছাড়া আপনি তো একটা পরী, আপনি চাইলেই আমাকে মারতে পারবেন, আমি আপনাকে মারতে পারবো না। আমি তখন ছেলেটির পাশে গিয়ে বসে আর বলি, আপনার সাহস দেখে আমি মুগ্ধ হচ্ছি, আপনার এত সাহস? ছেলেটি বলে, হ্যাঁ, আমার অনেক সাহস। আমি কিন্তু আমার বিষয়ে আপনাকে সব কিছু বলে দিয়েছি, কিন্তু আপনি এখনও আপনার বিষয়ে কিছু বলেননি। আমি তখন আমার পরিচয় সে ছেলেটিকে দিয়েছিলাম। আমি বলেছিলাম, আমি হচ্ছি রূপনগরের রাজকন্যা, পৃথিবীর বুকে ঘুরতে এসেছি। আপনার সাহস দেখে আপনার কাছে না এসে পারলাম না। ছেলেটির সাথে আমি অনেকক্ষণ কথা বলি। ফজরের কিছুক্ষণ আগে সেই রহমান নামক ছেলেটি আমাকে বলে, তাহলে এখন আপনি চলে যান, কারণ দিনের আলো ফুটবে, দিনের আলোতে আপনার শরীর জ্বালা করবে, যান, রূপনগরে ফিরে যান। আমি ছেলেটিকে বলি, হ্যাঁ, এখন তো আমাকে ফিরতে হবে। ওইদিকে বাবা মা যদি জেনে যায় আমি তাদেরকে না বলে পৃথিবীতে ঘুরতে বেরিয়েছি, তাহলে তো আমার খবর আছে। ঠিক আছে রহমান, আপনি ভালো থাকবেন। ছেলেটির কাছ থেকে বিদায় নিয়ে আমি আবারও রূপনগরে ফিরে গিয়েছিলাম। কিন্তু প্রতি রাতে আমাকে সেই ছেলেটির চিন্তাভাবনা ভাবাতো, তার মুখটা আমি ভুলতে পারছিলাম না। তার সাথে কাটানো সেই মুহূর্তগুলো আমার বারবার মনে পড়ছিল। ইচ্ছে করছিল একটিবার তাকে দেখতে আসি। সেদিন রাতে আমি কাউকে না জানিয়ে আবারও পৃথিবীতে নেমে আসি আর রহমানকে খুঁজতে খুঁজতে তার মাদ্রাসায় চলে আসি, যেখানে সে থাকতো।
সেখান থেকেই সে বাচ্চাদের পড়াতো। আমি মাদ্রাসার ঘরে অদৃশ্য অবস্থায় প্রবেশ করি। আমি দেখি রহমান জেগে আছে আর কোরআন তেলাওয়াত করছে। আমি রহমানের কাছে গিয়ে বসে আর দৃশ্যমান হই। রহমান আমাকে দেখে বলে, ওমা, আমি কি দেখছি? রূপনগরের রাজকন্যা দেখছি আমার সাথে আবারও দেখা করতে এসেছে। আমার কি সৌভাগ্য! আপনি কিন্তু আমার নামটাই বলেননি আমাকে। আমি তখন বলি, আমার নাম আয়েশা। রহমান বলে, তো রাজকন্যা আয়েশা, আমি আপনার কি উপকার করতে পারি? আবার আমার কাছে আসার কারণটা কি? আমি তখন সরাসরি ছেলেটিকে বলে দিই, রহমান, আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আপনার এত সাহস দেখে আমি মুগ্ধ। আপনি কি আমাকে ভালোবাসবেন? রহমান তখন আমাকে বলে, এটা কি করে সম্ভব রাজকন্যা? আপনি রূপনগরের একজন রাজকন্যা, পরিদের রাজকন্যা, আর আমি একটা সাধারণ মানুষ। আমাদের ভালোবাসা কি করে হতে পারে? আমি তখন রহমানকে বলি, আমি দেখতে সুন্দর না? আমার সাথে কাটানো মুহূর্তগুলো কি আপনার ভালো লাগে না? ঠিক আছে, আপনি যদি আমাকে এতটাই ঘৃণা করেন তাহলে আমি চলে যাচ্ছি। আমি যখন সেখান থেকে ফিরে আসবো, পেছন থেকে রহমান আমার হাত ধরে ফেলে আর বলে, আমি এমনটা বোঝাতে চাইনি। আমি বলেছি আপনি রাজকন্যা আর আমি সাধারণ মানুষ। আপনি আমাকে কি করে ভালোবাসতে পারেন? কিন্তু একবারও কিন্তু বলিনি আমি আপনাকে ভালোবাসি না। আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনে আপনার এই মায়াবী মুখের প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করেছিলাম, কারণ আমি জানতাম এটা সম্ভব না। আপনি একটা রাজকন্যা আর আমি সাধারণ একটা এতিম ছেলে। আমাদের ভালোবাসা কখনোই এক হতে পারবে না। আমি তখন রহমানকে জড়িয়ে ধরে আর বলি, কেন এক হতে পারবে না? আমাদের ইচ্ছে যদি এক থাকে তাহলে সব কিছু সম্ভব। এমনইভাবে প্রতিদিন আমি রহমানের কাছে চলে আসতাম সেই রূপনগর থেকে। আমরা পৃথিবীর বুকে ঘুরে বেড়াতাম আর সকাল হওয়ায় আগে আমি আবার আমাদের রূপনগরের রাজপ্রাসাদে আমার ঘরে উপস্থিত থাকতাম। কেউ বুঝতেই পারতো না রাতের বেলা আমি পৃথিবীতে যাই। এভাবে 6টি মাস আমার সাথে রহমানের ভালোবাসার সম্পর্ক চলে। আমরা একে অপরের প্রতি অনেক দুর্বল হয়ে পড়ি। একদিন সেই নদীর পাড়ে আমি রহমান বসেছিলাম। রহমানের কাঁধে আমি মাথা রেখে সেখানে বসেছিলাম। হঠাৎ করে আকাশপথে তারা দেখতে পাই। কি দেখতে পেল সেটা না হয় আমি আগামীকাল জানতে পারবেন। একদিন সেই নদীর পাড়ে আমি আর রহমান বসেছিলাম। হঠাৎ করে আকাশপথে আমাদের রূপনগরের উপরে একটা পরী উড়ে বেড়াচ্ছিল। সে দূর থেকে আমাকে দেখে ফেলে আর এই দৃশ্য দেখে সোজা রূপনগরের আমার বাবার কাছে গিয়ে আমাদের নামে কিছু বলে দেয় সবকিছু। আমার বাবা ছিল অনেক দায়িত্বশীল একটা রাজা। আমাদের রূপনগরের নিয়ম ছিল রূপনগরের বাইরের কারোর সাথে কোনো ভালোবাসার সম্পর্কে যাওয়া যাবে না। রূপনগরে যত জিনপুরি আছে তারা একে অপরের সাথেই বিবাহ বন্ধনে বন্দী হবে। আমার বাবা যখন শুনে আমি একটা মানুষের প্রেমে পড়েছি, সে আর পৃথিবীতে থাকে, এটা শুনে আমার বাবা কিছু জিন সৈনিকদের আদেশ করে যেন আমাকে রহমানকে বন্দি করে রূপনগরের রাজপ্রাসাদে হাজির করা হয়। আমার বাবার আদেশে সৈন্যগুলো পৃথিবীতে চলে আসে আর আমাকে আর রহমানকে বেঁধে রূপনগরীতে চলে যায়। রূপনগরীর রাজপ্রাসাদে আমাদের বিচারের কার্যক্রম শুরু করা হয়। সকল বাসিন্দারা আমাদের বিচার দেখছিল, সবাই আমাদের শান্তি কামনা করছিল, কারণ আমি নিয়ম ভেঙেছি। আমার বাবা তখন আমাকে বলে, তুমি এখন আমার জন্য রাজকন্যা না, তুমি রূপনগরীর একজন সাজাপ্রাপ্ত আসামি। তুমি খুব ভালো করে জানতো এই নিয়ম ভঙ্গ করলে তোমাকে শাস্তি পেতে হবে, তারপরে তুমি এমনটা করেছ। এখন শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। আমি তখন আমার বাবাকে বলি, বাবা, আপনি আমাকে যা ইচ্ছা শাস্তি দিতে পারেন, কিন্তু আপনার কাছে অনুরোধ করছি আমার এই প্রিয়তমকে আপনি ছেড়ে দেন। রহমান নির্দোষ, সে কিচ্ছু করেনি। তাকে আবারও পৃথিবীতে ফিরিয়ে দেয়। আপনি তাকে কোনো শাস্তি দেবেন না। তখন আমার বাবা মহারাজ হাবিবুল্লাহ বলে, সে তোমাকে ভালোবাসার দুঃসাহস দেখিয়েছে, তাকে আমি ছাড়তে পারবো না। তার শাস্তি হচ্ছে সারা জীবন সে রূপনগরের কারাগারে বন্দি অবস্থায় থাকবে, আর কখনোই পৃথিবীর বুকে ফিরতে পারবে না, আর কখনোই মুক্তভাবে চলাফেরা করতে পারবে না। যাও সৈনিকেরা, এখনই রহমানকে কারাগারে বন্দি করো। আমার বাবার আদেশে সেখানে থাকা প্রহরীরা সাথে সাথে রহমানকে বন্দি করে ফেলে আর আমাদের কারাগারে নিয়ে ফেলে দেয়। আমার বাবা তখন বলে, তোমার প্রিয়তমকে তো ছোটখাটো একটা শাস্তি দিয়েছে, কিন্তু তোমার শাস্তি হবে আরও ভয়ঙ্কর। তুমি রাজকন্যা হয়েও এই ভুল করার দুঃসাহস দেখিয়েছ, তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। তুমি সারা জীবন পৃথিবীর বুকে বন্দি অবস্থায় থাকবে। এই ধরো, এই লাল শাড়িটা এখনই পরে ফেলো। আমি বাবার কথা মতো লাল শাড়িটা পরে ফেলি। লাল শাড়ি পরার পর আমার বাবা বলে, এখন থেকে তোমার অভিশাপ শুরু হয়ে গেল। এই শাড়িটা পরার সাথে সাথে তোমার ভিতরে যত পরিদের শক্তি আছে সব শক্তি চলে গেছে। তুমি এখন সাধারণ একটা অভিশাপগ্রস্ত পরী। তুমি এখনই পৃথিবীর বুকে নেমে যাবে। তুমি সারা জীবন সেখানেই বসবাস করবে। কেউ তোমাকে ভালোবাসবে না, সবাই তোমাকে ঘৃণা করবে। কোনো জিন তোমার কাছে আসবে না। যাও, এখনই রূপনগর থেকে নেমে যাও। আমি আমার বাবাকে বলি, আপনার শাস্তি আমি মাথা পেতে নিলাম বাবা, কিন্তু একটা ছোট্ট অনুরোধ করতে পারি? আমার বাবা বলে, কি অনুরোধ? আমি বলি, আমার মার সাথে আমি একটু দেখা করতে পারি কি বাবা? 5টা মিনিট, তারপর আমি চলে যাব।
আর কখনোই তো আপনাদের রূপনগরে ফিরে আসতে পারবো না বাবা। আমি আমার মাকে কখনোই দেখতে পারবো না, আপনি দয়া করে এটার অনুমতি দেন। আমি শুধু আমার মার সাথে 5 মিনিট কথা বলতে চাই। তখন আমার বাবা বলে, ঠিক আছে যাও, তুমি তোমার মার সাথে কথা বলে আসো, কিন্তু সময় 5 মিনিট, আর আমার মার সাথে দেখা করে আমি। আমার মা কান্না করছিল আর বলছিল, তুই এমনটা কেন করলে আয়েশা? তুই জানতি এমনটা করলে শেষ পরিণতি কি হতে পারে? তুই কেন পৃথিবীর বুকে একটা মানুষকে ভালোবাসলি? এখন দেখলি তো তোর বাবা তোকে কি অভিশাপ দিল। এই অভিশাপ নিয়ে তোকে সারা জীবন পৃথিবীতে কাটাতে হবে। আমি আমার মাকে বলি, বিশ্বাস করো মা, বাবা আমাকে যে শাস্তি দিয়েছে এটার জন্য আমার এক ফোঁটা আফসোস হচ্ছে না, কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমার জন্য। রহমান সারা জীবন কারাগারে বন্দি অবস্থায় থাকবে। আমি তাকে যদি মুক্ত করতে পারতাম। আমার মা তখন আমাকে বলে, তোকে মুক্ত করতে হলে সর্বপ্রথম তোকে নিজের অভিশাপ কাটাতে হবে, তোকে আবারও ফিরে আসতে হবে এই রূপনগরে। আমি আমার মাকে বলি, কিন্তু সেটা কি করে সম্ভব মা? বাবা তো বলেছে আমি আর কখনোই রূপনগরে ফিরে আসতে পারবো না। আমার মা বলে, আমি আমার শক্তির মাধ্যমে তোকে বলে দিতে পারি তোর এই অভিশাপ কি করে কেটে যাবে। শোন মা, তুই পৃথিবীতে যাবি, এরপর একজন মানুষের খোঁজ বের করতে হবে, এমন একটা মানুষ যে কিনা ছোট থেকে অলৌকিক কোনো কিছু বিশ্বাস করে না। এমন একটা মানুষের সন্ধান যদি তুই বের করতে পারিস, তাহলে তার কাছে তুই সাহায্য চাইবি, কারণ সেই একমাত্র ব্যক্তি যে কিনা তোর অভিশাপ কাটাতে পারবে। আমি তখন আমার মাকে বলি, সে কি করে আমার অভিশাপ কাটাবে? আমার মা বলে, সেটা আমি জানি না, আমি যতটুকু জানি তোকে বলে দিয়েছে। এখন যা মা, পৃথিবীর বুকে সাবধানে থাকিস, আর যত দ্রুত সম্ভব সে মানুষকে খুঁজে বের করিস। আমি তখন আমার মার কাছ থেকে বিদায় নিয়ে রূপনগর থেকে নেমে আসি পৃথিবীর বুকে। সেদিনের পর থেকে আমি প্রতিনিয়ত তোমাকে খুঁজছিলাম, এমন একজন যে কিনা অলৌকিক কোনো কিছু বিশ্বাস করে না। একদিন রাতে আমি তোমার দেখা পাই, তুমি রাত 12টার সময় কবরস্থানের সামনে দিয়ে হেঁটে হেঁটে আসছো, কিন্তু তোমার ভেতরে আমি এক ফোঁটাও ভয়ের চিহ্ন দেখিনি। সেদিন আমি বুঝতে পারি তুমি হচ্ছ সেই ব্যক্তি যে আমাকে এই অভিশাপের হাত থেকে বাঁচাতে পারবে। দেখো আবির, আমি তোমাকে জোর করছি না, কিন্তু তোমার কাছে সাহায্য চাইছি। এই কষ্টের হাত থেকে আমাকে তুমি মুক্ত করো। আমি আমার ভালোবাসার মানুষটিকে সেই বন্দি অবস্থা থেকে মুক্ত করতে চাই। তোমার সাহায্য আমার অনেক দরকার। আবির তখন আয়েশার মুখে এসব কথা শুনে বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। তোমাকে কিভাবে আমি মুক্ত করব বলো? আবির মনে মনে আয়েশাকে অনেক ভালোবেসে ফেলেছিল। সে আজকেই তার মনের কথা আয়েশাকে বলতে চেয়েছিল, কিন্তু এখন আর বলা হলো না, কারণ আয়েশা তো রহমানকে ভালোবাসে। আবির সিদ্ধান্ত নেয় আয়েশাকে সে এই অভিশাপের হাত থেকে মুক্ত করবে। এই অভিশাপের চাদর সে ছিঁড়ে ফেলবে, তারপর রহমানকে উদ্ধার করবে। আয়েশা রহমানকে এক করে দেবে, সারা জীবন তারা যেন একসাথে থাকতে পারে এই ব্যবস্থা করে দেবে। আবির বলে, বল আমি কিভাবে তোমাকে অভিশাপের হাত থেকে মুক্ত করব? আয়েশা বলে, আমার মা আমাকে বলেছিল যদি এমন কোনো মানুষকে খুঁজে পাই তার হাত দুটো যেন আমার বুকে স্পর্শ করি, তাহলে হয়তো বা কিছু হতে পারে। আবির তখন তার 2 হাত দিয়ে আয়েশার দিকে এগিয়ে দেয়, বলে, যা হবে দেখ, আমি দেখতে চাই। আয়েশা তখন তার হাত দুটো তার বুকের মাঝে স্পর্শ করে আর আবিরকে বলে, তুমি চোখ বন্ধ করো। আবির চোখ বন্ধ করে ফেলে আর একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায়। আবির দেখতে পায় সে আর আয়েশা হাত ধরে এই বাড়ির ছাদ দিয়ে দাঁড়িয়ে আছে। গভীর রাতে আয়েশা থেকে একটা সিঁড়ি তাদের ছাদে নেমে এসেছে। সেই পথ চলে গেছে আকাশের দিকে। আবির চোখ খুলে দেয় আর বলে, আমি দেখতে পেয়েছি কিভাবে তোমাকে নিয়ে আবার রূপনগরে যাব। আয়েশা বলে, তুমি কি দেখেছো আবির? আবির বলে, আমি দেখলাম তুমি আর আমি আমাদের এই বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি একে উপরে হাত ধরে। ঠিক তখনই আকাশ থেকে একটা পথ আমাদের ছাদে চলে এলো, যে রাস্তা চলে গেছে আকাশের দিকে। আয়েশা বলে, হ্যাঁ, সেই পথ ধরেই আমরা যেতে পারবো রূপনগরে। জানো আবির, সেদিনের পর আমি অনেক চেষ্টা করেছি আমাদের রাজ্যে ফিরে যাওয়ার জন্য, কিন্তু আমি পারিনি। এখন হয়তো বা তোমার সাহায্য আমি আবারও আমাদের রূপনগরে যেতে পারবো। এখন শুধু রাত হওয়ার অপেক্ষা। দেখতে দেখতে চারিপাশে রাত নেমে আসে। রাত হওয়ায় আয়েশা আর আবির চলে যায় ছাদে, কিন্তু আকাশটা অন্ধকারের মেঘে ঢেকে দিয়ে গেছে। কোনো অদৃশ্য রাস্তা তারা দেখতে পাচ্ছিল না। আয়েশা বলে, কোথায়? আমি তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আবির বলে, আমিও তখন দেখেছিলাম, আর তুমি হাত ধরে এখানে দাঁড়িয়ে আছি। তোমার হাত দুটি বাড়িয়ে দাও তো। আয়েশা তখন তার হাত দুটো বাড়িয়ে দেয়। আবির তার হাত ধরে ফেলে। হাত ধরার সাথে সাথেই কালো মেঘে কেটে যায় একটা দৃশ্য, সিঁড়ির পথ তাদের ছাদে নেমে আসে। হাত ধরার সাথে সাথে কালো মেঘ কেটে একটা অদৃশ্য সিঁড়ি পথ তাদের ছাদে নেমে আসে। আয়েশা বলে, এই তো সেই পথ, যে পথ ধরে গেলে আমরা রূপনগরে পৌঁছাতে পারবো। আবির ভয় পাচ্ছিল, কারণ সে রাস্তাটা ছিল অদৃশ্য। আবির যদি সেখান থেকে পড়ে যায় আর মরে যায়। আয়েশা তখন বলে, আমার উপর বিশ্বাস রাখো, আমার হাত ধরে আমার পেছন পেছনে আসো, কিচ্ছু হবে না।
এই রাস্তা অদৃশ্য হলেও এটা একটা পথ, এই পথ থেকে তুমি নিচে কখনোই পড়বে না। আবির আয়েশাকে বিশ্বাস করে সেই অদৃশ্য সিঁড়ির ওপর একটা পা ফেলে, কিন্তু সে দেখে সে নিচে পড়ে যাচ্ছে না। সে রাস্তার শেষ প্রান্তে আসার পর আবির দেখতে পায় সে এখন প্রথম আসমানে চলে এসেছে। চারপাশটা অনেক অদ্ভুত, যেন একটা ফুলের বাগান। কি সুন্দর, অনেক বড় বড় গাছ, কিন্তু গাছগুলোর আগা দেখা যাচ্ছে না। প্রত্যেকটা গাছের বাকি অংশগুলো চলে গেছে দ্বিতীয় আসমানে। আয়শাপুরী তখন আবিরকে বলে, এটাই হচ্ছে আমাদের রূপনগর। তোমার জন্য আজকে আমি আবারও আমার রাজ্যে ফিরতে পারলাম। আবির তখন বলে, এখন আমি তোমাকে অভিশাপ থেকে মুক্ত করব কি করে? এখনো তো পুরোপুরি তুমি অভিশাপ থেকে মুক্ত হতে পারোনি। আয়শা বলে, এই রূপনগরে আমার এক বন্ধু আছে, তার নাম হচ্ছে ওসমান। সে এই নগরীতেই বাস করে। আমরা ওসমানের সাথে দেখা করব, হতে পারে সে আমাদের সাহায্য করবে। তার সাহায্যে আমি তোমাকে বলতে পারবো কিভাবে এই অভিশাপের হাত থেকে তুমি আমাকে মুক্ত করবে। আবির বলে, তাহলে চলো আমরা এখনই ওসমানের সাথে গিয়ে দেখা করি। আয়শা বলে, না এখন না, এখন গেলে আশেপাশে জিনপরীরা আমাদেরকে দেখে ফেলবে আর আমাদের বন্দি করে ফেলবে। আমি চাই না রহমানের মতো তোমাকেও সেই একই কারাগারে বন্দি অবস্থায় দেখতে। তাই আমরা রাত্রেবেলা আমার বন্ধু ওসমানের সাথে দেখা করতে যাব। এখন আমরা এখানেই একটা জঙ্গলে লুকিয়ে থাকবার অপেক্ষা করব রূপনগরে কখন রাত নেমে আসবে। দেখতে দেখতে রূপনগরে রাত নেমে আসে। গভীর রাত হওয়ায় আয়শাপুরী আবিরকে নিয়ে রওনা করে তার বন্ধু ওসমান জিনের সাথে দেখা করার জন্য। আয়শা ওসমানের বাড়ির দরজার কাছে এসে টাকা দেয়। ভিতর থেকে ওসমান দরজা খুলে দেয়। আবির দেখছিল একটা জিন তাদের সামনে দাঁড়িয়ে আছে, যার পরনে সাদা একটা পাঞ্জাবি। সে দেখতে অনেক লম্বা, শরীরের গঠন অনেক ভালো, মুখটা অনেক মায়াবী। আবির বুঝতে পারে এটাই হচ্ছে ওসমান জিন। তুই এসেছিস? আমি তো ভেবেছিলাম বন্ধু তোকে আর কখনোই দেখতে পারবো না। সেদিন মহারাজের বিচার শুনে আমার অনেক রাগ হচ্ছিল, ইচ্ছে করছিল তোর সাথে আমিও এই রূপনগর ছেড়ে চলে যাই, কিন্তু আমার বিশ্বাস ছিল তুই আবার একদিন না একদিন ঠিকই ফিরে আসবি এই রূপনগরে। তাই তো আমি তোর সাথে যাইনি, তোর জন্য এখানে অপেক্ষা করেছি। তুই কেমন আছিস আয়শা? আয়শা তখন ওসমানকে বলে, আমি ভালো আছি, আর আমি যে এখানে আছি সবটুকুই হচ্ছে আবিরের জন্য। আবির যদি না থাকতো তাহলে আমি এখানে আসতে পারতাম না। ওসমান আবিরের দিকে ঘুরে তাকায় আর বলে, এটা তো একটা সাধারণ মানুষ, সে কি করে তোকে এখানে নিয়ে এলো? আয়শা বলে, আমার মা আমাকে বলেছিল আবিরই পারবে আমার অভিশাপ কাটাতে, কিন্তু আমার মা সে নিজেও জানে না আবির কিভাবে এই অভিশাপটা কাটাবে। তুই কি আমাদের কোনোভাবে সাহায্য করতে পারবি ওসমান? ওসমান তখন বলে, আগে তোরা ঘরের ভেতরে আয়, বাইরে কেউ যদি দেখে ফেলে তাহলে যে আমাদের মহা বিপদ। আয়শার আবির ওসমানের ঘরে প্রবেশ করে আর তার বিছানায় গিয়ে বসে। ওসমান বলে আয়শাকে, দেখ বন্ধু, আমি তোকে তেমনভাবে সাহায্য করতে পারবো না, কিন্তু আমার কাছে অনেক প্রাচীন একটা বই আছে। সেই বইয়ের ভেতরে এই অভিশাপ সম্পর্কে কিছু লেখা থাকতে পারে, কিন্তু সেই লেখাগুলো আমি বুঝতে পারছি না এটা পৃথিবীর কোনো মানুষ পড়তে পারবে এমন বই। আবির তখন ওসমানকে বলে, আমি তো পৃথিবী থেকে এসেছি, আমি এই বইটা আপনাকে পড়ে শোনাতে পারি, আমাকে দেখান তো। ওসমান তখন সেই বইটা আবিরের কাছে নিয়ে আসে। আপনি বইটা আমাকে দেখান। আবির দেখে এটা তো সেই বই যেটা তার ঘরের আলমারিতে ছিল, জিনপরীদের জগৎ। বইটা দেখে আবির ওসমান আর আয়েশাকে বলে, এই বইটা আর আগে আমি পড়েছি, কিন্তু এটার ভিতরে এই অভিশাপ সম্পর্কে কিছু আছে আমার জানা নেই। ওসমান তখন আবিরকে বলে, আপনি দয়া করে আরেকবার ভালো করে পড়েন, দেখেন তো কোনো রহস্য পান কিনা। আবির মন দিয়ে আবারও বইটা পড়তে শুরু করে। একেবারে শেষের পেজে কিছু লেখা আছে। সে শেষের পেজটার ভিতরে লেখা এই অভিশাপের সম্পর্কে। আবির বলে, পেয়েছি, এখানে লেখা আছে এই অভিশাপটা কিভাবে দূর করতে পারবো। এখানে লেখা আছে কাউকে যদি এমন একটা অভিশাপ দেয়া হয় তাহলে তাকে এই অভিশাপের হাত থেকে মুক্ত করতে হলে তার পরনের শাড়িটা এমন কোনো সাধারণ মানুষকে পরতে হবে যে মানুষটা কখনোই অলৌকিক কোনো বিষয় সে বিশ্বাস করেনি। সে যখন সে একই শাড়ি পরে ফেলবে সাথে সাথে সেই অভিশাপটা তার কাঁধে চলে আসবে আর সে পরীটা মুক্ত হয়ে যাবে। আয়শা বলে, তার মানে এই শাড়িটা তুমি পরার সাথে সাথে আমি অভিশাপের হাত থেকে মুক্ত হয়ে যাব, কিন্তু এই শাড়ি পরার পর তোমার সাথে কি ঘটবে? আবির বলে, এটা তো বইয়ে লেখা নেই, যাই হোক না কেন আগে তো তোমাকে অভিশাপের হাত থেকে মুক্ত করি। ওসমান তখন বলে, না, এটা না জেনে এই কাজটা করাটা অনেক বিপজ্জনক। দেখো আবির, তুমি যদি এখন এই শাড়িটা পরে ফেলো তাহলে তুমি পাগল হতে পারো, তুমি মরেও যেতে পারো। আয়শা তো কান্না করে দেয় আর বলে, না না, আমি এমনটা হতে দিতে পারি না, একজনের জন্য আমি আরেকজনকে মারতে পারবো না, থাক আমার অভিশাপ আমার কাছেই থাক। তখন আবির বলে, যাই হোক না কেন আমি অভিশাপটা দূর করতে চাই, আগে তো শাড়িটা পরি, দেখা যাক না কি হয়, এমন হতে পারে সব কিছু ঠিক থাকবে, আমার কিছু হবে না।
আয়শা ভয়ে ভয়ে সে শাড়িটা আবিরের গায়ে পরিয়ে দেয়। আবির সে শাড়িটা পরার সাথে সাথেই সে একটা আর্তনাদ শুনতে পায়, একটা চিৎকার, একটা কান্নার শব্দ। অনেক কষ্ট হচ্ছিল আবিরের, কিন্তু আবির তাদেরকে বুঝতে দেয় না, বলে আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। আয়শাপুরী তখন আবারও আগের রূপে ফিরে আসে, তার ভেতরে সকল পরীর শক্তি ফিরে আসে, সে অনুভব করতে পারে সকল শক্তি। আয়শাপুরী খুশি মনে আবিরকে বলে আমি অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছি, আমার ভেতরে আবারও পরীদের শক্তি চলে এসেছে। আবির দেখতে পায় আয়শাপুরী এবার তার ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে পারছে। তার পরনে এখন অনেক সুন্দর একটা সাদা রঙের পোশাক, পেছন দিয়ে 2টা ডানা। আবির তখন বলে দেখলে তো আমার কিছুই হয়নি, আর তুমি অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছো। এখন সর্বপ্রথম আমাদেরকে যে করে হোক তোমার ভালোবাসার মানুষ রহমানকে উদ্ধার করতে হবে সে অন্ধকার কারাগার থেকে। আয়েশা তখন বলে কিন্তু এটা আমরা কি করে করব? আবির বলে আমার মাথায় একটা পরিকল্পনা আছে, আগে আমাকে সেই কারাগারের সামনে নিয়ে যাও। তখন ওসমান আর আয়েশা আবিরকে নিয়ে হাজির হয় রূপনগরের সবথেকে বড় কারাগারের সামনে। আবির দেখতে পায় কারাগারের আশেপাশে অনেক জিনেরা পাহারা দিচ্ছে, তাদের হাতে ধারালো তলোয়ার। আবির তখন আয়েশাকে বলে আমি তাদের সামনে দিয়ে হেঁটে যাব, তারা সকলে যখন দেখবে একটা সাধারণ মানুষ একটা শাড়ি পরে এই রূপনগরে ঘোরাফেরা করছে, তখন তারা আমাকে বন্দি করার জন্য আমার পেছন পেছন দৌড়াতে শুরু করবে। আর এই সুযোগে তুমি ওর সামনে ওসমান আর তোমার ভালোবাসার মানুষকে মুক্ত করে ফেলো। এটা বলে আবির এগিয়ে যায়, আয়েশা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওসমান বলে সে যা করেছে সেটা আমাদের জন্য, এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। আবির সেসব পাহারাদার জিনদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, যেটা দেখে সকল পাহারাদাররা তাকে ধরার জন্য ছোটাছুটি করতে শুরু করে। আর এই সুযোগে ওসমান আর আয়শাপুরী চলে যায় সেই কারাগারের ভিতরে। কারাগারে প্রবেশ করে আয়শাপুরী রহমানকে খুঁজছিল, কিছুক্ষণ খোঁজার পর রহমানকে সে খুঁজে পায়, তার অবস্থা অনেক খারাপ। আয়শাপুরী রহমানকে দেখে কান্না করে দেয়, রহমানও তাকে দেখে কান্না করে দেয়। ওসমান আয়শাপুরীকে বলে বন্ধু আমাদের হাতে সময় খুব কম, তাড়াতাড়ি দরজাটা ভেঙে ফেলো। আয়শাপুরী তার শক্তির মাধ্যমে দরজাটা ভেঙে ফেলে, তারপর রহমানকে মুক্ত করে সেখান থেকে বাইরে নিয়ে আসে। দৌড়াতে দৌড়াতে তারা একেবারে শেষ প্রান্তে চলে আসে, রূপনগরের শেষ প্রান্তে, যেখানে কিছুক্ষণ আগে আবির এসেছিল। সে অদৃশ্য পথ এখন আছে, তারা সেখানে এসে দাঁড়ায়। রহমান তখন বলে চলো আয়শা, এখানে আর এক মুহূর্ত না, এই পথ ধরে আমরা এখনই পৃথিবীতে চলে যাই। তখন আয়শা বলে না, আমি আবিরকে ছাড়া কোথাও যেতে পারবো না, আগে আবির আসুক, আমার বিশ্বাস আবির অবশ্যই আসবে। রহমান তখন আবিরকে এটা জানতে চায়। রহমান আয়শাপুরীকে সবকিছু খুলে বলে আয়শা। রহমান বলে তার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না, আমি এখন তাকে ছেড়ে কোথাও যাব না, যাই হোক না কেন আমরা 4 জন একসাথে মোকাবেলা করব। ঠিক তখনই আয়শা দেখতে পায় আবির তাদের দিকে দৌড়াতে দৌড়াতে আসছে, আর তার পেছনে সকল পাহারাদার জিনেরা দৌড়াচ্ছে। এটা দেখে আয়শা বলে এখন কি হবে? সকল সৈনিকরা যে আমাদের দিকে আসছে। আবির তাদের দিকে দৌড়াতে দৌড়াতে আসছে, আর তার পেছনে সকল পাহারাদার জিনেরা দৌড়াচ্ছে। এটা দেখে আয়শা বলে এখন কি হবে? সকল সৈনিকরা যে আমাদের দিকে আসছে। আবির তাদের দিকে দৌড়াতে দৌড়াতে আসছে, আর তার পেছনে সকল পাহারা জিনেরা দৌড়াচ্ছে। ওসমান তখন আয়শাকে বলে আরে গাধা, তুই তো এখানকার রাজকন্যা, আর তোর ভিতরে অনেক শক্তি আছে, তুই এখন তোর শক্তি ব্যবহার করতে পারবি, তুই তোর শক্তি ব্যবহার করে সেসব পাহারাদারদের সামনে একটা অদৃশ্য দেয়াল দাঁড় করিয়ে দেয়, তাহলে দেখবি আর কেউ এদিকে আসতে পারবে না। আয়শা বলে ঠিকই তো বলেছিস। আয়শা তার হাতে জাদুর কাঠির মাধ্যমে সেসব জিনদের সামনে একটা অদৃশ্য দেয়াল সৃষ্টি করে দেয়। এটার ফলে সেসব সৈনিকরা আর সামনে আসতে পারে না। আবির দৌড়াতে দৌড়াতে তাদের কাছে চলে আসে, তারপর তারা 4 জন মিলে চলে আসে পৃথিবীর বুকে। পৃথিবীতে আসার পর আবির রহমানকে বলে তুমি আয়শাকে সবসময় দেখে রেখো, সে তোমাকে অনেক ভালোবাসে। তুমি জানো সে নিজের অভিশাপ নিয়ে কষ্ট পাচ্ছিল না, সে কষ্ট পাচ্ছিল তোমাকে ভেবে। তুমি কত কষ্টে আছো এটা ভেবে সে প্রতিদিন কান্না করত। আমি যখন তার বুকে হাত রাখি তখন আমি তার কষ্টগুলো দেখতে পারছিলাম। রহমান আবিরকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে ভাইজান আপনার এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। ওসমান তখন বলে কিন্তু এখন আমরা কোথায় পালাবো? সে সৈনিকরা আমাদের খুঁজে বের করবেই, তারপর আমাদেরকে মেরে ফেলবে, নয়তো বন্দি করে ফেলবে সেই কারাগারে। আবির তখন বলে তোমরা এমন একটা জায়গায় যাও যেখানে তারা আর কখনোই আসতে পারবে না। ওসমান বলে এমন তো একটাই জায়গা আছে ওপারে, ওপারের দুনিয়ায় আমরা লুকাতে পারবো। আবির বলে ওপারের দুনিয়া, সেটা আবার কোথায়? আয়শাপুরী তখন বলে তোমাদের পৃথিবীর বুকে ওপারের দুনিয়া আছে, পর্দার উপরে। সেই জগৎটা হচ্ছে আমাদের মতো জিন পরিদের জগৎ, কিন্তু তারা আমাদের থেকে ভিন্ন হয়ে থাকে, কিন্তু সেখানে আমরা লুকাতে পারবো। আবির বলে তাহলে তো হোক, তোমরা পর্দার উপরে এখনই লুকিয়ে পড়ো।
সেই জগতে বসবাস করা শুরু করো। আর যেহেতু তোমরা সেসব জিনদের থেকে শক্তিশালী, তার মানে তোমরা তাদের উপরে রাজত্ব করতে পারবে, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর মহারাজ হাবিবুল্লাহ তোমাদের আর কখনো খুঁজে বের করতে পারবে না। তোমাদের সাথে রহমানকেও নিয়ে যাও। আশাপুরী বলে, তুমিও আসো না আমাদের সাথে। আবির বলে, আমি আসতে পারবো না, আমাকে মহারাজ খুঁজে পেলে কোনো ক্ষতি করবে না। ওসমান বলে, কিন্তু কেন? আবির বলে, কারণ আমি যে এখন অভিশাপ প্রাপ্ত। আয়শাপুরী বলে, অভিশাপ প্রাপ্ত মানে? তুমি না বললা তুমি চাইলে এই শাড়িটা খুলে ফেলতে পারবে? আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। আমি চেষ্টা করেছি, কিন্তু আমার শরীর থেকে এই অভিশাপের চাদর আমি খুলতে পারিনি। সারা জীবন আমাকে এখন এই শাড়িটা পরেই থাকতে হবে। আয়শাপুরী তো ওই কথা শুনে কান্না করে দেয় আর আবিরকে জড়িয়ে ধরে বলে, তুমি এমনটা কেন করলে? আমি জানতাম এমন কিছুটা হবে। এখন আমরা কি করব? তোমাকে অভিশাপের হাত থেকে কিভাবে মুক্তি দেব? আবির বলে, আমার মুক্তি আর কখনোই হবে না, কারণ আমি সেই বইয়ের শেষ পাতায় দেখেছিলাম, একবার যে ব্যক্তি এই অভিশাপটা নিজের গায়ে নেবে, তখন এই অভিশাপটা তাকে সারা জীবন ভোগ করতে হবে, আর কেউ তার ওপর থেকে এই অভিশাপের চাদর সরাতে পারবে না। তাই বলছে, আয়শা, তুমি এখনই রহমানকে নিয়ে পর্দার উপরে চলে যাও। আমাকে নিয়ে ভেবো না, আমি ঠিক থাকবো। ওসমান, যাও, তুমি এখনই তোমার বন্ধুকে নিয়ে চলে যাও, নয়তো দেরি হয়ে যাবে। ওসমান আবিরকে জড়িয়ে ধরে বলে, আবির, তোমার মতো মানুষ আমি কখনো দেখিনি। আমি তো ভাবতাম মানুষেরা স্বার্থপর, তারা একে অপরের ক্ষতি চায়, কিন্তু তুমি একটা পরীর জন্য যা করলে, আমি তোমার এই ঋণ কখনোই ভুলব না। কখনো যদি সম্ভব হয় আমাকে স্মরণ করো। আয়শাপুরী কান্না করতে করতে তখন রহমান আর ওসমানকে নিয়ে পৃথিবীর বুকে থাকা পর্দার উপরে সেই জিনদের জগতে চলে যায়, আর আবির একা হয়ে পড়ে। কিছুক্ষণ পর আবিরকে দেখতে পায় আকাশ থেকে কিছু জিন সৈনিক নেমে আসছে, আর তাদের সাথে মহারাজ হাবিবুল্লাহ আছে। তারা সবাই পৃথিবীতে নেমে আসে আর আবিরকে নিয়ে বন্দি করে ফেলে। আবিরকে নিয়ে আবারও চলে আসে সেই রূপনগরের রাজপ্রাসাদে। মহারাজ হাবিবুল্লাহ অনেক রেগে আছে, আবিরের বিচার করতে শুরু করে। মহারাজ তখন আবিরকে বলে, তুমি এমনটা কেন করলে? তুমি কেন আয়শাপুরীকে অভিশাপের হাত থেকে মুক্ত করেছ? কেন তার অভিশাপ নিজের কাঁধে নিয়েছ? কেন সেই মানুষটাকে কারাগার থেকে মুক্ত করেছ? তুমি জানতে না আমরা তোমাকে খুঁজে বের করব, তারপর তোমাকে হত্যা করব? এখন বলো তারা কোথায় আছে, নয়তো তোমাকে এখানেই মেরে ফেলব। আবির তখন মহারাজ হাবিবুল্লাহকে বলে, আপনি আমাকে মেরে ফেলেন, কিন্তু আমি তাদের সংবাদ আপনাকে দিতে পারবো না। তারা কোথায় আছে আমি বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে বলতে পারবো আমি এসব কিছু কেন করেছি, কেন আয়শাপুরীকে অভিশাপের হাত থেকে বাঁচিয়েছি, কেন তার ভালোবাসার মানুষকে তাকে ফিরিয়ে দিয়েছি, তাকে এমন একটা জায়গায় পাঠিয়ে দিয়েছি যেখানে আপনিও তাকে আর খুঁজে বের করতে পারবেন না। আমি এমনটা কেন করেছি জানেন মহারাজ? কারণ আমি আপনার মেয়ে আয়শাপুরীকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। আমার সব থেকে কষ্টের বিষয় হচ্ছে কি জানেন? আমি আমার ভালোবাসার কথা আয়শাপুরীকে কখনোই বলতে পারলাম না, কখনোই জানাতেই পারলাম না আমি তাকে কত ভালোবাসি। যেদিন ভাবলাম তাকে আমি বলবো আমার মনের কথা, সেদিন সে আমাকে বলল তার ভালোবাসার গল্প। সবটা শুনে আমি আমার ভালোবাসাকে আমার মনের মাঝে কবর দিয়ে ফেলেছি। আমি তাকে পাইনি, তাতে কি হয়েছে? তার সকল কষ্ট দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, আমার অনেক কষ্ট হচ্ছিল। তা আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তার সকল অভিশাপ, সকল কষ্ট আমি আমার ভেতরে গ্রহণ করব। এই কারণেই আমি তার অভিশাপ আমার কাঁধে নিয়েছি, তাকে ভালো রাখার জন্য তার ভালোবাসার মানুষকে আবারও তার কাছে ফিরিয়ে দিয়েছি। তারপর তাদেরকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি, যেখানে তারা তাদের মতো করে সুখে থাকতে পারবে। আমার আর কোনো আফসোস নেই মহারাজ, আপনি চাইলে এখন আমাকেও মৃত্যুদণ্ড দিতে পারেন। আপনি আমাকে যেই শাস্তি দেবেন আমি সকল শাস্তি মাথা পেতে নেব। মহারাজ হাবিবুল্লাহ তখন আবিরকে বলে, তুমি আমার সাথে আসো। মহারাজ আবিরকে নিয়ে তার কক্ষে চলে যায়। ঘরে আসার পর মহারাজ দরজা বন্ধ করে আবিরকে বলে, তোমাকে আমি কি শাস্তি দেব? তুমি আমার আদরের রাজকন্যাটাকে অভিশাপের হাত থেকে মুক্ত করেছ। তুমি জানো আবির, আমি সেদিন আমার মেয়েটাকে অভিশাপ দিতে চাইনি, কিন্তু সকল প্রজারা চাইছিল আমি যেন তাকে শাস্তি দেই। আমি যদি সেদিন আয়শাপুরীকে শাস্তি না দিতাম, তাহলে রূপনগরের সকল জিনপুরীরা আমার অবাধ্য হয়ে যেত, কেউ আর আমার কথা শুনতো না। তাই নিজের অজান্তে আমি অভিশাপ দিয়ে ফেলেছিলাম। কিন্তু আবির, তুমি তাকে এত ভালোবাসো যে সবটা জানার পরেও তুমি সেই অভিশাপ নিজের কাঁধে নিয়ে ফেললে। তুমি তো খুব ভালো করে জানতে আবির, এই অভিশাপের হাত থেকে তোমাকে আর কেউ মুক্ত করতে পারবে না। সেই বইয়ে খুব ভালো করে লেখা ছিল, এই অভিশাপ সারা জীবন তোমার ঘাড়ে থাকবে, এই অভিশাপ সারা জীবন তোমার ঘাড়ে বইবে। আবির তখন মহারাজকে বললেন, হ্যাঁ মহারাজ, আমি সবটা জেনেই এমনটা করেছি, কারণ আমি তাকে অনেক ভালোবাসি। তার কষ্ট যে আমি আর সইতে পারছিলাম না। মহারাজ হাবিবুল্লাহ তখন আবিরকে বলেন, আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু পৃথিবীতে যাওয়ার পর তুমি কিভাবে লোকসমাজে তোমার মুখ দেখাবে?
তুমি একটা ছেলে হয়ে লাল শাড়ি পরে কিভাবে ঘোরাফেরা করবে? আর তুমি চাইলেও এই শাড়িটা তোমার শরীর থেকে আলাদা করতে পারবে না। আবির তখন বলেন, আমি তো এই কারণেই আর পৃথিবীতে যেতে চাই না। আপনি দয়া করে আমাকে কারাগারে বন্দি করে ফেলেন, নয়তো আমাকে মেরে ফেলেন। মহারাজ হাবিবুল্লাহ তখন আবিরকে বললেন, আমি তোমাকে মারব না, তোমাকে কারাগারেও বন্দি করব না, বরঞ্চ আমি তোমার নতুন একটা পরিচয় দেব। তোমার নাম আজ থেকে আবির না, তোমার নাম আজ থেকে আবিমা। আমি তোমাকে পুরোপুরি একটা মেয়ে বানিয়ে দেব। তোমার ভেতরে আর পুরুষের কোনো চিহ্ন থাকবে না। তখন তোমার শরীরে এই লাল শাড়ি দেখে মানুষ আর কোনো বাজে মন্তব্য করতে পারবে না। এটা বলে মহারাজ হাবিবুল্লাহ তার শক্তির মাধ্যমে আবিরকে ছেলে থেকে একটা মেয়ে তৈরি করেন। এখন আবির হয়ে গেছে আবিমা। তার শরীরে এখন মেয়েদের সকল অঙ্গ চলে এসেছে। সে পুরোপুরি একটা সুন্দরী মেয়ে হয়ে গেছে। আবিমা তখন মহারাজ হাবিবুল্লাহকে বলে, আপনি তো আমাকে নতুন করে সৃষ্টি করলেন, আমাকে পরিবর্তন করে দিলেন, কিন্তু আমি পৃথিবীতে গিয়ে কি করব? মহারাজ হাবিবুল্লাহ তখন তার প্রাসাদ থেকে অনেকগুলো ধন সম্পদ আবিমাকে দিয়ে দেন আর বলেন, তুমি এই টাকা পয়সা নিয়ে নতুন পরিচয় পৃথিবীতে বেঁচে থাকবে। আবির হয়ে গেছে আবিমা। সে মহারাজ হাবিবুল্লাহর কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে পৃথিবীর বুকে ফিরে আসে। আর সে শিক্ষা জ্ঞান তার মাথায় ছিল, সে শিক্ষা জ্ঞান দিয়ে নতুন করে একটা ব্যবসা স্টার্ট করে। আবিমা তার বাবা মায়ের কাছে আর ফিরতে পারে না, কারণ সে তো এখন আর আবির নেই, হয়ে গেছে আবিমা। সে দূরে থাকে, সে ব্যবসা করে নিজের মতো একা একা জীবন পার করছে। আবিমা তার বাবা মাকে প্রতি মাসের 1 তারিখে অনেক বড় অ্যামাউন্টের টাকা পাঠিয়ে দেয়, যাতে তারা ভালো থাকে। তার বাবা মা হয়তো আবিরকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আবিমা তো জানে আবিরকে আর কেউ খুঁজে পাবে না। আবিমার জীবনটা এভাবেই পার হচ্ছিল। সে তার ব্যবসাকে অনেক বড় করে ফেলে। সে এখনও প্রতিদিন সেই লাল শাড়িটাই পরে অফিসে আসা যাওয়া করে। একদিন আবিমার সাথে পরিচয় হয় হায়াত নামক একটা ছেলের। আবিমার তাকে অনেক ভালো লাগে, হায়াতের আবিমাকে অনেক ভালো লাগে। তাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়। হায়াত একদিন আবিমাকে বলে সে তাকে অনেক ভালোবাসে, আবিমাও তাকে ভালোবাসত, তাকে পছন্দ করত, কিন্তু ভয় পাচ্ছিল সবকিছু তাকে খুলে বললে সে আবার তাকে ছেড়ে চলে যাবে না তো। আবিমা সেদিন হায়াতকে সবকিছু খুলে বলে। সে বলে সে আগে একটা ছেলে ছিল। হায়াত বলে, আপনি যে আমার সাথে মজা করছেন, আপনাকে দেখে স্পষ্ট বোঝাচ্ছে আপনি একটা মেয়ে। আর একটা ছেলে কখনোই এত পরিবর্তন হতে পারে না, কোনোভাবেই না। কোনো ডাক্তার তাকে এভাবে মেয়ে তৈরি করতে পারবে না। তখন আবিমা হায়াতকে সবকিছু খুলে বলে, শুরু থেকে শেষ পর্যন্ত। সে আবির ছিল, আবির থেকে আবিমা কি করে হলো, আয়শাপুরীর ঘটনার সবকিছু। সবটা শুনে হায়াত বলে, আমার কোনো আপত্তি নেই, আপনার অতীতে কি হয়ে গেছে সেটা আমি জানতে চাই না, কিন্তু আপনার ভবিষ্যৎ আমি আপনার সাথে কাটাতে চাই। আপনি কি আপনার জীবনসঙ্গী হিসেবে আমাকে গ্রহণ করবেন? আবিমা হায়াতকে জড়িয়ে ধরে আর তার সাথে নতুন আরেকটি স্বপ্ন দেখতে শুরু করে। হায়াত আবিমাকে বিয়ে করে। তারা আলাদা থাকতো, কারণ হায়াত আবিমাকে নিয়ে তার বাবার বাড়িতে গেলে সবাই প্রশ্ন করবে আবিমা কেন অন্য পোশাক পরতে পারে না, সে কেন লাল রঙের একটা শাড়ি পরেই ঘোরাফেরা করে। হায়াত চায় না আবিমা সকলের কাছে ছোট হোক, তাই তো তাকে নিয়ে দূরে একা বসবাস করতে শুরু করে। আবিমার ব্যবসা থেকে অনেক টাকা আসছিল, তাদের সংসার অনেক সুখে কাটছিল। আবিমা এখনও আয়শাপুরীর কথা ভুলতে পারেনি। আয়শাপুরীর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আবিমাকে এখনও কাঁদায়। তো লিসেনার, কেমন লাগলো গল্পটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের আরও গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হলে আপনারা আগেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। দেখাবে পরবর্তী কোনো গল্পে। আল্লাহ হাফেজ।